সে তার আম্মাকে প্রথমে যে বলছে, আম্মু আমার কিছু বন্ধু বাড়ি যেতে পারেনি, ওদের দূরে দূরে বাসা, আমার বাসা ফাঁকা আছে, আব্বুকে জিজ্ঞেস করো ওখানে তাদেরকে রাখা যাবে কিনা। তাই বললাম যে হ্যাঁ রাখা যাবে, কারণ ওখানে গ্যাস আছে, ওরা রান্না বান্না করে খাবে, এবার ভাত করলে দরকার হলে এখান থেকে ভালো চোখেও যাবে। তারপরে বুধবার দিন সারাদিন সে বাসায় ছিল, সে শুধু নামাজের জন্য বাইরে গেছে, আর অন্যান্য আসলে বাসায় গেলে সে কখনো বাইরে কোনো আড্ডা বা চা খেতেও যায় না, সবসময় বাসায় থাকে, শুধু নামাজের সময় বাইরে যায়। একইভাবে বুধবার দিবাগত রাত্রে যখন আমি 3টার সময় সেহরি খাওয়ার জন্য উঠি, তখন সে দেখি যে তার ল্যাপটপ খোলা। তেমন কি ব্যাপার, তুমি ঘুমাওনি? তো বলছে না, কালকে দিনের বেলা অনেক ঘুমাইছি আর কিছু কাজ ছিল, যার জন্য আর বন্ধুদের সাথে যোগাযোগ রাখছি, এই জন্য এখন আমি রোজা থাকবো এবং ফজর পড়ে ঘুমাবো। তো আমি তখন নিষেধ করলাম যে না, তুমি তো গতকাল রোজা থাকো নাই, আল্লাহ রাসূলের হাদিস আছে যে 2টা রোজা থাকতে হয় আশুরার, তো তোমার আজকে থাকা দরকার নেই। তখন বলে আচ্ছা ঠিক আছে। পরে ফজরের নামাজ পড়ে আমরা দুইজনে একসাথে মসজিদে যে নামাজ পড়ে এসে ও তখন ঘুমাই গেল। এরপরে আমি যখন 10:30টার সময় বের হই, তখন সে ওই বিছানা থেকে দৌড়ায় আমার পিস গ্যারেজ পর্যন্ত এসে বলছে, আব্বু মিরপুরে তোমার কোনো পরিচিত হসপিটাল আছে কেন? আমি বললাম যে কেন, কি হয়েছে? বলছে আমার কিছু বন্ধুরা আহত হয়েছে, কিন্তু পরিচিত ছাড়া ভর্তি নিচ্ছে না। আমি বললাম যে না, ওইভাবে মিরপুরে পরিচিত নেই, তুমি টেকনিক্যালে ওই যে তোমার দাদুকে যেখানে ভর্তি করেছিলাম ওখানে নিতে পারো, ওরা তো স্বায়ত্তশাসিত, ওরাই হয়তো এই আচরণ করবে না, ওখানে এমার্জেন্সি আছে। তখন সে একটু রাগের সাথে বলল যে আমি তোমাকে মিরপুরে হসপিটাল বলে তুমি আমাকে টেকনিক্যাল দেখাই দাও, যাও তুমি তোমার কাজে যাও, আমরা দেখছি কি করতে পারি। তারপর আবার বাসায় ঢুকে গেল। এটাই হচ্ছে ওর সাথে আমার শেষ কথা। তারপরে আমি 12:30টার সময় যখন বাসায় ঢুকি, দেখি যে ও একই অবস্থায় রুমে আছে। আমি যখন বললাম যে গন্ডগোল তো শুধু ঢাকায় হচ্ছে না, সাভারেও গন্ডগোল হচ্ছে, পথে আমি গাড়ি নিয়ে আসতে পারছিলাম না, পিছন দিক দিয়ে ঘুরে পেঁচাই আসে, কিন্তু সে আমার সাথে কোনো কথা বললো না। তখন আমার কাছে মনে হয়েছে যে সে হয়তো আমি তাকে তার বন্ধুদের ভর্তির ব্যাপারে হয়তো হেল্প করতে পারিনি, সেই জন্য হয়তো আমার পুরো অভিমান করেছে। তখন ওরা আম্মা বললো না, আমাদের সময় হয়ে যাচ্ছে, তুমি গোসল করে নাও। তারপরে ও গোসল করছে। আমি যখন বের হই নামাজের জন্য, তখন দেখি যে ও আবার ওযু করছে। ওর একটা বৈশিষ্ট্য ছিল, সে গোসলের যদি কখনো নামাজ পড়তো না, বলে যে ওইটা গোসলের ওযু, আমি নামাজের জন্য আলাদা ওযু করবো। তা আমি এই অবস্থায় দেখেই মসজিদে চলে গেলাম। যে আমি সুন্নত আগের 4 রাকাত সুন্নত পড়তে পেলাম না, জামাত শুরু হয়ে গেছে। তারপরে সালাম ফেরানোর পরে পিছনে তাকিয়ে দেখি যে ও হয়তো 1 রাকাত পাই না, ও আমার কিছুক্ষণ পরে বের হয়েছে। ও দেখি যে উঠে দাঁড়ালো, তার মানে মনে করলাম যে হয়তো 1 রাকাত পাইনি, সেই নামাজ পড়ছে। আর আমার মানে ওই 12:30 থেকেই আমার মনের মধ্যে একটা খসখসানি কাজ করছে যে তার বন্ধুদের জন্য সে খুব উদ্গ্রীব, হয়তো সে কিছু করতে পারছে না, যার জন্যে তার মধ্যে হয়তো এক ধরনের কষ্ট, আল্লাহ যেন তাকে কষ্টটা নামাজের মাধ্যমে সান্ত্বনা দেয় বা তার মধ্যে একটা স্বস্তি দেয়। এটা আমি সবসময় মনে মনে আশা করছি, যেহেতু আমার সাথে কথা বলছে না। তারপর আমি নামাজ শেষ করে মানে অন্যান্য দিনের তুলনায় যেন একটু সময় নিয়েই আমি মসজিদ থেকে যখন বের হচ্ছি, তখন 2টা বাজে। দেখি ওরা আমার 2টা মিস কল। আমি ফোন দিলাম, বলছে যে তোমার ছেলে নামাজে বেরোনোর সময় বলছে তার বন্ধুদের দেখতে যাবে, আমি নিষেধ করছি, শোনে নাই, তুমি দেখো কোথায় গেল। আমি ওর ফোনে ফোন দিলাম, 2বার বাজলো, কিন্তু কেউ ফোন রিসিভ করলো না। তখন আমি ওর আম্মাকে আবার ফোন দিয়ে বলতেছি যে তুমি ওকে ফোন দাও, কারণ মিরপুরে ওর ইউনিভার্সিটির বন্ধুরা আর স্কুল কলেজের বন্ধুরা সাভারে, এখন যেহেতু কোনো গাড়ি চলছে না, তা আমি কোথায় যাব, ওকে মিরপুর গেল নাকি সাভারে গেল, আমার ফোন না ধরলে তো আমি বুঝতে পারছি না, তুমি ফোন দাও। কিছুক্ষণ পর ওর মা আবার ফোন ব্যাক করে আমাকে বলছে যে না, আমার ফোনও ধরছে না, রিং হচ্ছে, ধরছে না। তখন আমার একটু খটকা লাগলো, তাই বললাম যে না,
আল্লাহ আল্লাহ করো, ও তো অত ছোট না, হয়তো মিছিল টিছিলে আছে, হয়তো শুনতে পাচ্ছে না। এরপর আমি বাসায় আসছি, আল্লাহ আল্লাহ করো, অসুবিধা নেই, এই বলতে বলতে আমি বাসায় ঢুকলাম। ঢুকে ওর বোনকে বলছি যে তোমার ভাইয়া তো তোমার কথা শোনেতে, তুমি কেন নিষেধ করলে না? তো ওর বোন বলছে নিষেধ করার কি আছে, ওরা তো মিছিলে যেতে পারে না, এটা একটা। হ্যাঁ, মিছিলে যেতে পারে, কিন্তু আমার ভয় হচ্ছে যে ও তো জীবনে কোনোদিন মিছিলে যায় নাই, ও তো পুলিশের পাল্টা ধাওয়া সম্পর্কে তার কোনো ধারণা নেই। এই জন্যে আমি ভয় পাচ্ছি যে ওর আসলেই তো এই ধরনের, কারণ সে এখানে মিরপুরে সাভারে পড়াশোনা করছে যে পরিবেশে, বা মিরপুরে যে পরিবেশে, সেখানে তো রাজনীতি করার সুযোগ নেই। তোমার ভাই কোনোদিন রাজনৈতিক দলের কোনো সমর্থক না। তো এই জন্য আমার এই হচ্ছে যে সে মিছিল টিছিলে কিভাবে কি করবে। তারপরে বলছে না আল্লাহ আল্লাহ করো, বন্ধুদের সঙ্গে আছে, অসুবিধা নেই। কিন্তু ওরা কিছুক্ষণ পর পর ফোন দিয়েই যাচ্ছে, কারণ যেহেতু ফোন বাজে কেউ ধরে না। এভাবে 3টার সময় একটা ছেলে ওর ফোনেই ফোন রিসিভ করে বলছে যে আপনারা এনাম মেডিকেলে চলে আসেন। তখন আমি আবার ফোন দিলাম ডিটেলস জানার জন্য, কিন্তু তখন দেখি যে সুইচ অফ হয়ে গেছে, আর ওই ফোন আমরা আজ পর্যন্ত আর লাইভ পাইনি। পরের আম্মাকে নিয়ে আমি এনাম মেডিকেলে চলে যাই। এনাম মেডিকেলের এমার্জেন্সিতে খুঁজছি আমার ছেলের চেহারা দেখতে, দেখি যে সেখানে নেই। নার্স বললো যে আপনারা কাকে খোঁজেন? আমার বিশ্বাস যে ওর মানি ব্যাগে আইডি কার্ড থাকে। আমি বলছি যে আমার ছেলে ইয়ামিন এখানে নাকি ভর্তি আছে, এই জন্য আমি খুঁজছি। তো বলছি না, 3তলা উঠিতে চলে যান। ওর মুখে নিয়ে আমি উঠিতে চলে গেলাম 3তলা। ওখানে অ্যাটেন্ডেন্ট জিজ্ঞেস করে একইভাবে, বলে যে কাকে খুঁজছেন? আমি ওর নাম বললাম, বলে যে আপনি ছেলে নিচতলায় আছে, নিচতলায় চলে যান। নিচতলায় যখন নামছি, 2তলা থেকে এক মহিলা ডাক্তার এসে আমাকে জড়াই ধরলো যে আপনারা কি আমিরের বাবা মা? তা বলছে হ্যাঁ। তো আসেন, নিচতলায় আসেন, আপনার ছেলে নিচতলায় আছে। আমরা নিচে এসে একটা বদ্ধ রুমের সামনে আমাদেরকে দাঁড় করে বলছে আপনার ছেলেকে এখানে রাখা হয়েছে। তখন সে কিছু বলছে না যে আসলে সে কি পরিস্থিতি আছে। আর আমি চিন্তা করছি বাইরে যেহেতু অনেক ছাত্রছাত্রীরা ওখানে মিছিল করছে, হয়তো এমন হতে পারে ওকে অক্সিজেন দিয়ে রাখছে, এই জন্য হয়তো একটু সেফ সাইডে রাখছে, এটাই চিন্তা করছে। পরে কিছুক্ষণ পরে যখন চাবি নিয়ে এসে দরজা খুললো, দেখি স্টেশনে আমার ছেলে একেবারে ঘুমন্ত মানুষের মতো ডান দিকে মাথা হেলান দিয়ে সে শুয়ে আছে। তখন আমরা মাথা ধরে কান্নাকাটি করছে, আমার ছেলেকে কি হয়েছে। তখন ডাক্তার বলছে যে না, আমরা তার কোনো ট্রিটমেন্টের সুযোগ পাই নাই, আমরা তাকে মৃত অবস্থায় এখানে রিসিভ করেছি। কিন্তু তার চেহারার দিকে তাকিয়ে আমার বিশ্বাস হচ্ছিল না। আমি তখন বাম হাতটা ধরে পালস দেখার চেষ্টা করছি, তো দেখি যে পালস নাই, কিন্তু হাতটা ঠান্ডাও হয়নি আবার শক্তও হয়নি। আমি আবার রেখে দিলাম, হাতটা আবার বাম পাশে সোজা হয়ে গেল। তখন ডাক্তারকে আমি বললাম যে আসলে তো আমার ছেলেকে যেহেতু আপনার ট্রিটমেন্টের সুযোগই পান নাই, তাহলে আমার এখানে রাখবো না, নিয়ে যাবো। যাই হোক, ওনারা কিছুটা বাধা দিল। পরে ছাত্রছাত্রীরা এসে আমাদের সাথে যোগ দিল। আমরা ওকে ওখান থেকে বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে আসার পরে আমরা চেষ্টা করছি কুষ্টিয়াতে আমার বাপ মায়ের কবরের পাশে দাফন করার জন্য, কিন্তু থানা সেখানে আগেই কিভাবে যেন তারা সংবাদ পেয়ে গেছে। তারা এটাকে বলছে না, এটা আমার ভাতিজাকে ফোন দিয়ে বলছে না, আপনাদের একজন আত্মীয় মারা গেছে, এখানে আসতে পারে, আমাদের অনুমতি ছাড়া যেন দাফন না হয়। আর রাস্তার পরিস্থিতি পক্ষে ছিল না, যার জন্য ওইটা আমরা বাদ দিলাম। পরে ওর নানুর কবর সাভার পৌর গোরস্থানে, সেখানে আমরা চেষ্টা করলাম। সেখানেও পুলিশ নাকি জানিয়ে দিয়েছে যে পোস্টমর্টম ছাড়া কোনো লাশ এখানে দাফন করা যাবে না। তা আমি যেহেতু ওই হসপিটাল থেকে যখন নিয়ে আসি, তখনই আমি চিন্তা করছি যে আমার ছেলেকে আমি পোস্টমর্টম করাবো না, কারণ আল্লাহর কাছে আমি বিচার দিলাম, আল্লাহ এটা বিচার করবে। কিন্তু এখন মানুষের বিচারের অপেক্ষা আমি থাকবো না। আর পোস্টমর্টম করা লাশ যারা ব্যক্তিগতভাবে দেখেছেন তারা জানবেন যে কোনো প্রিয়জনকে এইভাবে কেউ দেখতে চায় না, যার জন্য আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমি পোস্টমর্টম করাবো না। পরে যাই হোক, আমার পুলিশ বন্ধুর পরামর্শে পারিবারিক কবরস্থানে নাকি দাফন করা যায়। তখন আমাদের ব্যাংকটাউন সোসাইটির যেটা নিজস্ব কবরস্থান, ওখানে সদস্যরা ছাড়া কেউ দাফন করতে পারে না, ওটা পারিবারিক কবরস্থান বিবেচনায় নিয়ে
আমি আর দেরি না করে মাগরিবের পরপরই জানাজা দিয়ে দাফন করে দিই। এটা হচ্ছে আমার ছেলের সাথে আমার শেষ 2টা দিনের আমার ঘটনা। এখন আপনাদের কাছে আমার আবেদন থাকবে, আমার ছেলে যেন আল্লাহর দরবারে শহীদ হিসেবে মর্যাদা পায় সেই দোয়া করবেন। আর এখানে এমআইএসটি কর্তৃপক্ষ যেটা করছে, এতে আমার ছেলের আসলে কোনো ফায়দা আছে কিনা সেটা আপনারা ভালো জানবেন, কিন্তু বর্তমান এবং ভবিষ্যতে যারা এখানে বিভিন্নভাবে আসবে তারা দেখবে যে শহীদ ইয়ামিন কে ছিল এবং তার অবদানটা কি ছিল এই জাতির জন্য।